আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, আমি এর আগের ভিডিওতে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে মেসি হয়তো ফরওয়ার্ডরা গোল করে আর ডিফেন্ডাররা ম্যাচ জিতায় এবং অ্যাটলান্ট মিডফিল্ডাররাই শিরোপা জিতায়। আর এই বিষয়টা আজকে চোখে আঙুল দিয়ে দেখেছে কিভাবে ফ্রান্স এবং স্পেনের ম্যাচে মিডফিল্ডাররা তারা জয়লাভ করে শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করল। ফ্রান্সের মিডফিল্ডে ছিলেন ড্রবল, প্রিফারে ছিলেন কুনে এবং রাবিউট। এই কুনে এবং রাবিউটের পাসিং লেন একেবারে বন্ধ করে দিয়েছিলেন রদ্রি, পেদ্রি এবং দানি আলমোরা। আর সেখান থেকেই কোনো পাস পায়নি দুয়ে ডাম্বেলে এবং মাইকেল ওলিসে। এছাড়াও কিলিয়ান এমবাপ্পে দেখলেন নাম্বার 9-এ ডিবক্সের ভিতরে ছিলেন, তাকে একবারে বোতল বন্দি করে রেখেছিলেন ফ্রান্সের কিউফোরলা, লাপার্তি এবং পাওলো কুবার্সি এবং পেরো। যে কারণে এমবাপ্পে সেখানে ডিবক্সে থাকার পরেও কোনো গোল করতে পারেনি, বারবার কাউন্টার অ্যাটাকে এসেও তিনি সফল হতে পারেনি। দুয়ে দাম্বেলে ওলিসে তারা বেশ চমক দিয়ে খেলেছেন। ওই যে বললাম মিডফিল্ড থেকে তারা তেমন কোনো পাসের দেখা পায়নি, ভার্টিক্যাল কোনো পাস পেলে হয়তো দুয়ে কিংবা দাম্বেলে এই ম্যাচে গোল করতে পারতেন। ওলিসে যে কিনা 2026 বিশ্বকাপে 5-6টি অ্যাসিস্ট করে ফেলেছেন, আর এই ম্যাচে তার কোনো অ্যাসিস্ট কিংবা গোল আমরা দেখতে পাইনি। যদিও তিনি যথেষ্ট ভালো খেলেছেন, বারবার কাউন্টার অ্যাটাক কিংবা অ্যাটাক করে ডিবক্সে ঢুকে পড়েছেন, অনেকগুলি পাস কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে পাসে দিয়েছিলেন। কিন্তু ওই যে বললাম যেখানে একজন গোলবারের নিচে সিমন থাকেন, কিউকুরলা থাকেন, লাপোর্তো এবং কুবার্সি থাকেন, সেখানে কিলিয়ান এমবাপ্পে কিছু করার ছিল না। যদি ফ্রান্সের মিডফিল্ড আর একটু শক্তিশালী হতো সেখানে হয়তো ফ্রান্সের মিডফিল্ড ভালো কিছু করতে পারত। মিডফিল্ড ব্যাটেলে যেহেতু ফ্রান্সের তুলনায় স্পেন এগিয়েছিল, আর এই দিক থেকেই তারা ম্যাচের গিয়ারটা নিজেদের হাতে রেখেছিল। ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করে দলকে কিভাবে এগিয়ে নিতে হয় সেই বিষয়টা ফ্রান্সের তুলনায় স্পেন বেশ ভালোভাবেই জানে এবং সেটাই কাজে লাগিয়েছে আর অবশেষে জয়লাভ করেছে। ফুটবল বন্ধুরা, ফ্রান্স যখন চমক দিয়ে 26 জনের স্কোয়াডে ঘোষণা করেছিল, আমি তখনই সেই দিদুয়ার দিশমের সমালোচনা করেছিলাম। আমি বলেছিলাম যেহেতু মিডফিল্ড অনেক কম নিয়ে মাঠে নামছেন, অবশ্যই ফ্রান্স 2026 বিশ্বকাপে ভালো করবে, ভালো খেলবে, কিন্তু শিরোপা জয়লাভ করতে পারবে না। আমি আমার গুরু নকআউট নোমান ভাইয়ের সমালোচনা করেছিলাম, তিনি বরাবরই ফ্রান্সকে র্যাঙ্কিংয়ে এঁকে রেখেছিলেন, কিন্তু আমি যে 3-4টা র্যাঙ্কিং করেছি সেখানে কখনো ফ্রান্সকে এঁকে রাখিনি। আমি বরাবরই স্পেন এবং আর্জেন্টিনাকে এঁকে রেখেছিলাম এবং লাস্টের যে সেমিফাইনালের 4 দলের পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম সেখানেও আমি 3-এ রেখেছি ফ্রান্সকে, 1-এ রেখেছি আর্জেন্টিনাকে এবং 2-এ রেখেছি এই স্পেনকে। কারণ স্পেন এবং আর্জেন্টিনা যদি ফাইনালে মুখোমুখি হয় সেখানে আর্জেন্টিনার জয়লাভ করার সম্ভাবনা আমি বেশি দেখছি। অন্যদিকে ফ্রান্স বিগত 10 ম্যাচে অর্থাৎ এই ম্যাচে নিয়ে 11 ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর এই 11 ম্যাচের মধ্যে 8টিতে জয় পেয়েছে স্পেন আর 2টি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স এবং একটি ম্যাচ ড্র হয়েছে। এই যে পরিসংখ্যান, মিডফিল্ডের শক্তিমত্তা এবং ডিফেন্সের সলিলতা এবং গোলকিপিংয়ের দক্ষতা, এসব কিছু মিলেই স্পেন ফ্রান্সের তুলনায় ফার বেটার একটি টিম আমি মনে করি। আর সেই চাওয়া, সেই স্বপ্ন, সেই প্রেডিকশন থেকে স্পেন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল টিকিট নিশ্চিত করেছে। ফুটবল বন্ধুরা, আমার প্রেডিকশন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।